আজকে আমরা বৃত্তীয় গতির উপরে কতগুলো প্রবলেম আলোচনা করব। প্রথম যে প্রবলেমটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একজন সাইকেল আরোহী 80 মিটার ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথ অতিক্রম করছে। তাহলে দেখো, বৃত্তাকার পথ সে অতিক্রম করছে, এটাতে বৃত্তাকার পথ। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর বলেছে 80 মিটার। তার কত ভেলোসিটিতে সে পথ অতিক্রম করছে, ভি কত ভেলোসিটিতে পথ অতিক্রম করছে, ভি ইকুয়াল টু বলা হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 27কে আমরা যদি 5/8 দিয়ে গুণ করি, দ্যাট ইজ মিটার পার সেকেন্ড। ওকে, 5/18 5/18, তার মানে কাটাকাটি করলে 15/3 3 নং 7 318 নয় 3 নং 27 15/2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি। এত ভেলোসিটিতে সে এই পথটা অতিক্রম করছে, কিন্তু অতিক্রমকালে সে হঠাৎ একটা বেগ কষে প্রতি সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড হারে হ্রাস করল। প্রতি সেকেন্ডে এই পরিমাণ বেগ হ্রাস করেছে, তার মানে কোন দিকে না, এটি সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের অনেকে মনে হতে পারে স্যার মিটার পার সেকেন্ড আছে বেগ, আবার প্রতি সেকেন্ড কথাটা আছে। প্রতি সেকেন্ড মানে আরেকটা সেকেন্ড চলে এলো, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। কী ধরনের ত্বরণ? ট্যানজেনশিয়াল অ্যাসেলেশন। ট্যানজেনশিয়াল অ্যাসেলেশন। ওকে, ট্যানজেনশিয়াল অ্যাসেলেশন বুঝা গেছে? মানে এই ত্বরণটা সে কমালো সেই মুহূর্তে, যে মুহূর্তে করেছে সেই মুহূর্তে নেট ত্বরণের মান আর অভিমুখ নির্ণয় করে। আমরা এটি পেয়ে গেছি। এটি কোন দিকে কাজ করে? স্পর্শক বরাবর এটি। আর এই বরাবর যেটা কাজ করে সেটা কি? এসি, অভিকেন্দ্র ত্বরণ। এটা স্পর্শকীয় ত্বরণ আমরা বলে দিয়েছি, অভিকেন্দ্র ত্বরণ বার করতে হবে। অভিকেন্দ্র ত্বরণ এসি ইকুয়াল টু কী জানি? v²/r। ভি হচ্ছে 15² মানে 4, v² 15²/4। আর এর ভ্যালু হচ্ছে কত? 80 মিটার। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 80। তার মানে এটা আমরা যদি করি, এসি যেটা পেয়ে যাব 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এটি এবং এসি কী অবস্থা আছে? এই যদি বৃত্তাকার পথ ধরি, এটি হলো স্পর্শকীয় বরাবর আর এসি হচ্ছে এই। তার মানে এটি এবং এসি বোথ আর পারপেন্ডিকুলার ডিরেকশন, এদের লব্ধি হচ্ছে এ। তাহলে এ হচ্ছে √/, এটি² প্লাস এসি²। এটি বেশি দুজন পরস্পর লব্ধ, এদের লব্ধি হচ্ছে এ। তার মানে হয়ে গেল এটি মানে √/, এটি 0.5 তার হোল স্কোয়ার, আর এসি 0.7 তার হোল স্কোয়ার। এটা দাঁড়িয়ে যাচ্ছে এ ইকুয়াল টু 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নেট ত্বরণ। এবং এর অভিমুখ যদি আমরা চাই, মনে করো এটির সঙ্গে ফাই কোণে আছে, তবে দেখো ট্যান ফাই যার সঙ্গে কোণ করে থাকে, ঠিক তার অপোজিট ভেক্টর নিতে হয় AC/AT। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু এসি কত? এসি 0.7 0.5, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স 7/5। কেমন? এই তার অভিমুখ, নিট ত্বরণের অভিমুখ। আর এই নিট ত্বরণের ভেলোসিটি হচ্ছে, নিট ত্বরণটা হচ্ছে 0.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট প্রবলেম, দ্বিতীয় প্রবলেম আমরা দেখব কি? আর ব্যাসার্ধের একটি অনুভূমি বৃত্তাকার পথে আর ব্যাসার্ধে একটি অনুভূমিক বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ অনুভূমিত ঘূর্ণনরত এম ভরের একটি কণা
উপর কি আসি, অভিকেন্দ্র বল কে বাই আর স্কোয়ার, কণাটির গতিশক্তি কত, কণাটির গতিশক্তি কত। ওকে, গতিশক্তি মানে কি তোমরা জেনে রাখো, গতিশক্তি হচ্ছে যদি সে ভি বেগে যায় তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। কেমন, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার অভিকেন্দ্র বল কত, তা আমার প্রশ্নে বলে দিচ্ছে অভিকেন্দ্র বল ইকুয়াল টু হচ্ছে কে বাই আর স্কোয়ার। অভিকেন্দ্র বল আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর, কে বাই আর স্কোয়ার তাহলে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে সেখান থেকে আমি আর যদি বাদ দিই তাহলে কে বাই আর, দিস ইজ দ্য এম ভি স্কোয়ার। বোথ সাইড হাফ দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কী হলো হাফ এম ভি স্কোয়ার, দিস ইজ গতিশক্তি ই কে। তাহলে গতিশক্তি হলো কে বাই 2r, কে বাই 2r। 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম নম্বর 3। একটি কণা বৃত্তপথে আবর্তন করছে যার ব্যাসার্ধ স্মল r, যার মাস m। এইরকম একটা কণা, তার অভিকেন্দ্র বল কোন দিয়ে কাজ করবে, এদিকে হচ্ছে অভিকেন্দ্র বল, আর সেই অভিকেন্দ্র বল বলছে এসি ইকুয়াল টু কে স্কোয়ার আর টি স্কোয়ার। অর্থাৎ এম ঘরে একটা বস্তু আর ব্যাসার্ধ বৃত্তপথে আবর্তন করায় তার অভিকেন্দ্র ত্বরণ হলো এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ হলো এসি ইকুয়াল টু কে স্কোয়ার আর টি। প্রশ্নটা চেয়েছে যে ক্রিয়ারত বল দ্বারা, প্রশ্ন হচ্ছে ক্রিয়ারত বল দ্বারা কণাটিকে প্রদত্ত ক্ষমতা নির্ণয় কর। আমরা ক্ষমতা নির্ণয় করতে বলেছি, নির্ণয় কর। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ দিয়ে দিয়েছে, অভিকেন্দ্র ত্বরণ এইভাবে পরিবর্তন হচ্ছে, ক্রিয়ারত বল দ্বারাই কণাটিকে প্রদত্ত ক্ষমতা নির্ণয় করা। অর্থাৎ কণাটির উপরে যে ক্ষমতা, কণাটির যে ক্ষমতা সেটা নির্ণয় করতে হবে। ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাদের আগে বুঝতে হবে ক্ষমতাটা কী। ক্ষমতা যদি আমি পি বলি, ক্ষমতার সংজ্ঞা হচ্ছে ডি ডব্লিউ বাই ডিটি। ডব্লিউ হচ্ছে এখানে ওয়ার্ক ডান, ডব্লিউ হচ্ছে এখানটায় কার্য, অর্থাৎ কার্য করার হারকে বলে ক্ষমতা। এবার কার্যটা কি, কার্যর মানে হচ্ছে এফ ডট এস। তাহলে ক্ষমতা জানিয়ে গেল যে এফ বল এরা কনস্ট্যান্ট, আর আমি যদি এসকে করি ডিএস বাই ডিটি, তার মানে এফ ডট। ওকে, এফ ডিএস বাই ডিটি মানে কি ভি, তোমরা সবাই জানো ভি মানে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে এফটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, কারণ বৃত্তপথে আবর্তনশীল কণা হচ্ছে যে ফোর্সটা সবসময় কনস্ট্যান্ট হয়। ওকে, ফোর্স বেরিয়ে গেল, আর ডিএস বাই ডিটি হচ্ছে ভি। এবার পি ইকুয়াল টু, এটাকে যদি আমি ভাঙি, এম মানে কি, এম মানে হচ্ছে এম এ, এম একে আমরা লিখতে পারি এম ডিভি বাই ডিটি। তাহলে এফের জায়গায় লিখবো এ ডিভি বাই ডিটি ডট ভি, তাই ডট ভি, বা আমি ভিটা মনে করো সেমটির সঙ্গে আমি ডট করে। এই হচ্ছে ক্ষমতা এম ডিভি বাই ডিটি ডট ভি। চলো আমরা এবার এটা দেখি, এসিটা, এসি ইকুয়াল টু কে স্কোয়ার আর টি স্কোয়ার। অভিকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ কে স্কোয়ার আর টি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, ভি উঠে গেলে কে আর টি। ওকে, আমি ভি পেয়ে গেলাম, বা
আমরা একটা কাজ করি, ভিটাকে না বার করে এই পর্যন্তই থাক, আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। এবার এটাকে ডেরিভেটিভ করলে 2v dv বাই dt, টির সাপেক্ষে যদি এটা ডেরিভেটিভ করা যায় 2v আর ভিকে যদি ডেরিভেটিভ করি dv বাই dt, এটাকে করলে কে স্কোয়ার আর টি সাপেক্ষে করছে মানে আর স্কোয়ার কনস্ট্যান্ট, আর টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2t আর ডিটি ডিটি 1 হয়ে যায়, মানে 2t, 2 কেটে গেল, তার মানে v dv বাই dt, দিস ইজ দ্য কে স্কোয়ার আর স্কোয়ার টি, 2 কেটে গেল। আমি কি বলেছি, পি মানে কি এম ডিভি বাই ডিটি ভি, তাহলে এই টার্মটা গোটা পেয়ে গেলাম, ভি ডিভি বাই ডিটি, ভি ডিভি বাই ডিটি, তার বোথ সাইড এম করে দাও, এম ভি ডিভি বাই ডিটি এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। এম ভি ডিভি বাই ডিটি মানে কি পাওয়ার, তাহলে পাওয়ার তো কত দাঁড়িয়ে গেল, পাওয়ার দাঁড়িয়ে গেল পি ইকাল টু, পাওয়ার যেটা দাঁড়িয়ে গেল পি ইকাল টু এম কে স্কোয়ার আর স্কোয়ার। ওকে, এই হচ্ছে পাওয়ার, দিস ইজ দ্য পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার বলতে মানে ক্ষমতা বলতে হচ্ছে। তারপর আমি কি ফলো করলাম, আগে পাওয়ারটা কি বুঝে নিলাম, সেই পাওয়ার মানে এম ডি বাই ডিটি ভি, সেটা আমি এখান থেকে বার করলাম, করে জিনিসটা নির্ণয় করলাম। ওকে, এই গেল আমার 3 নম্বরের প্রবলেম। Yes, 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। 4 নম্বর হচ্ছে খুব মানে ইন্টারেস্টিং, একটা কণা বৃত্তপথে আবর্তন করছে। ওকে, বৃত্তপথে আবর্তন করছে, এটা হচ্ছে কেন্দ্র, ওকে কেন্দ্র করে আবর্তন করছে, এই একটা বিন্দু, এ বিন্দুতে ভেলোসিটি v1 আর বি বিন্দুতে ভেলোসিটি স্পর্শক বরাবর v2। এই বি বিন্দুতে ভেলোসিটি এরা কী করেছে, এটা কেন্দ্রে থিটা কোণ করেছে, থিটা কোণ করেছে। এবারে এ থেকে বিতে যাওয়ার জন্য কোণাটি এ থেকে বিতে যাওয়ার জন্য গতিক বেগের কি পরিবর্তন হচ্ছে। এখানে একটা কথা বলি, এখানে এ বিন্দুতে বেগ v1 আর বি বিন্দুতে বেগ v2 ইকাল টু ভি, এটা বলে দেওয়া হয়েছে, এটা কোশ্চেনে বলা হয়েছে হচ্ছে। অতএব এই যে কোণাটি বৃত্তপথে আবর্তন করছে, এটা সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তন করছে, কোণাটি সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তন করছে। সমদ্রুতিতে বৃত্তপথে এ বিন্দুতে বেগের মান বি বিন্দুতে বেগের মান সমান, কিন্তু বেগের অভিমুখ তো চেঞ্জ হয়েছে, এর ডিরেকশন এদিকে আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে, আমরা এটাকে করলে এই v1 v2 ডিরেকশন আর v1 এর ডিরেকশন, আমি ভেক্টর এখানে টিম করবো, তাহলে এদের মধ্যে কোন বলতো থিটা। এখন আমার গতিবেগের কি পরিবর্তন হচ্ছে, বেগের মান সেম কিন্তু গতিবেগের পরিবর্তন হচ্ছে, সেটা কিভাবে দেখব। গতিবেগের যে পরিবর্তন হচ্ছে, এখানে বেগ কত v2, এখানে বেগ কত v1, তার গতিবেগের পরিবর্তন v2 মাইনাস v1। তাহলে ভেক্টর বিয়োগের ফর্মুলা v2 মাইনাস v1, এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন ডেল ভি, এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন। তাহলে v2কে v1 দিয়ে মাইনাস করার ফর্মুলা কি না, v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2 v1 v2, এই v1 আর v2 মধ্যবর্তী কোণ যে থিটা, তাহলে cos থিটা, এই হচ্ছে এদের ফাংশন। আমি কি বলেছিলাম, তাহলে ডেল ভির ভ্যালু v2 স্কোয়ার মানে কি, সেও ভি স্কোয়ার, v1 স্কোয়ার মানে কি, সেও ভি স্কোয়ার, 2v স্কোয়ার cos থিটা। তাহলে 2v স্কোয়ার যদি কমন নেই 1 মাইনাস cos থিটা ডেল ভি। তাহলে ডেল ভি বেগের মানের পরিবর্তন হচ্ছে, বেগের 2v স্কোয়ার আর 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কোয়ার থিটা বাই 2। ওকে, 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা বাই 2, কেমন? তার মানে ডেল ভি যেটা দাঁড়িয়ে গেল, ও সরি
আমার ডেল ভি মানে এটা নয়, তার উপরে রুট চলবে, সরি একটা রুট চলবে দিস, তার মানে এটা রুট চললে কত হচ্ছে 2v সাইন থিটা বাই। তাহলে বেগের কি পরিবর্তন হয়েছে, এ থেকে বিতে যাওয়ার জন্যে বেগের পরিবর্তন হয়েছে 2v সাইন থিটা বাই। কেমন? এই হচ্ছে বেগের পরিবর্তন। একটা রুট টু দিতে ভুলে গেছি। কেমন? নেক্সট প্রশ্ন, 4 নম্বর কোশ্চেনে একটা ফানেল, এই একটা ফানেল, ফানেলটি অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। আর এই ফানেলের মধ্যে একটা ঘনক রেখেছি, যে ঘনকটি এই অক্ষ থেকে আর দূরে অবস্থান করছে, অর্থাৎ এইভাবে বৃত্তপথে আবর্তন করছে, এইভাবে আবর্তন করছে। কেমন? একটা ছোট্ট করে ঘনকটা আঁকি, ঘনকটা রেখেছি। এই ঘনকটি এই অক্ষ থেকে আর দূরে অবস্থান করছে, স্মল আর দূরে অবস্থান করছে। এই ফানেলটি কত ওমেগা কৌণিক বেগে আবর্তন করলে, অত ওমেগার ভ্যালু কত হলে এই বস্তুটি নিচের দিকে গড়িয়ে পড়বে না। তাহলে ওমেগার মান কত হলে, ওমেগার মান কত হলে এম ভরের, এটার ভরের এম ভরের বস্তুটি নিচে পড়বে না। তাহলে এবং এই ফানেলটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে ফানেলটি ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে, অক্ষকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। এই ফানেলের মধ্যে একটা স্মল ভরের বস্তু ঘন এখানে রাখা হয়েছে। ওমেগার ভ্যালু কত হলে, মানে কত বৃত্তগতিতে ঘুরলে এই বস্তুটি এই স্মল আরকে ব্যাসার্ধ করে বৃত্তপথে আবর্তন করবে, সে নিচে পড়বে। তাহলে বিষয়টা যখন এইটি নিচে পড়ছে না, ভালো করে বোঝার চেষ্টা করো যে এটি, এই যে বস্তুটি নিচে পড়ছে না, তার মানে বস্তু এই ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, এই বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। তাহলে এই বরাবর একটা অপকেন্দ্র বল এফ সৃষ্টি হচ্ছে। এই অপকেন্দ্র বলের ভ্যালু কত? এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এই অপকেন্দ্র বল এই বস্তুর উপরে প্রয়োগ হচ্ছে, আর ঠিক তার অপোজিট বরাবর একটি লম্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সরি, এই বরাবর একটা অপকেন্দ্র বলের সৃষ্টি হচ্ছে। এবার দেখো লম্ব প্রতিক্রিয়াটা কি? লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই যে তল, ফানেলের যে ওয়াল, এই ওয়ালের সঙ্গে লম্ব প্রতিক্রিয়া সবসময় লম্ব থাকবে। তাহলে এই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। আর কারণ এই যে ওয়াল আছে, এই ওয়ালের সঙ্গে এই যে লম্ব প্রতিক্রিয়া সবসময় লম্ব, অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওয়ালের সঙ্গে এই যে লম্ব, এই লাইনটা টেনেছি 90 ডিগ্রি হবে, ওয়ালের সঙ্গে এটা 90 ডিগ্রি হবে। কেমন? এবারে এই হচ্ছে তলের সঙ্গে আরটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। এবার দেখো এটা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, এটা তুলে দিই, তাহলে ছবিটা একটু ভালো বোঝা যাবে। এই বৃত্তপথে আবর্তন করছে, এবার মোটামুটি ছবিটা দিলাম থিটা। এখানে যে বস্তুটা রয়েছে না, সে নিচের দিকে কী কাজ করছে? এমজি সবসময় নিচের দিকে কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটা থিটা, একান্তর কোণ। আর এটা যদি থিটা হয়, এটা তাহলে থিটা, আমার এটা অবশ্যই থিটা। ক্লিয়ার? এইটা একটা পরস্পর 90, আবার এটার সঙ্গে এটাও 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে এটা যদি থিটা হয়, অবশ্যই এটাও থিটা। কারণ এইটা আর হচ্ছে তোমার এই অক্ষ আর এই অক্ষ পরস্পর লম্ব, এই অক্ষ আর এই অক্ষ পরস্পর লম্ব যদি হয়, এটা হচ্ছে তার ভেদক। এই কোণটা যদি থিটা হয়, অবশ্যই এই কোণটা থিটা হবে। তাহলে এই বরাবর এমজির এই বরাবর কি কাজ করছে? এমজি কস থিটা।
আর এই বরাবর কাজ করছে mg sin থিটা, এই বরাবর। ওকে, এইভাবে দেখানো mg দুটো কম্পোনেন্ট ভাগ করবে। এই যে অপকেন্দ্র বল সেও এর সঙ্গে থিটা কোণ করেছে, তো এই বরাবর অপকেন্দ্র বল একটা কম্পোনেন্ট হচ্ছে এফ cos থিটা। আর এই অপকেন্দ্র বল এই বরাবর, কারণ এই বাহু আর এই বাহু লম্ব, অর্থাৎ এই বরাবর আর একটা কাজ করছে এই বরাবর, এটা হচ্ছে এফ সাইন থিটা। এই যে বস্তুটি যদি স্থির অবস্থায় থাকতে চায় ইন ইকুইলিব্রিয়াম, যদি স্থির অবস্থায় থাকতে চায় তাহলে লম্ব বল আর একটা বিষয় যে ঘর্ষণ বল, যদি এদের মধ্যে একটা ঘর্ষণ থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, ওয়ালের সঙ্গে বস্তুর একটা ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, বস্তুটি এই বরাবর পড়তে চাইছে, তার মানে এই বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে, এই বরাবর একটা ঘর্ষণ বল কাজ করছে। ওকে, তার মানে আমরা যদি দেখি লম্ব প্রতিক্রিয়াটা যদি লক্ষ্য করি, লম্ব প্রতিক্রিয়া মানে এইটা আর এইটা পরস্পর সমান, বস্তু সাম্য থাকলে এই বরাবর যদি আমরা দেখি তাহলে আর ইকাল টু লম্ব প্রতিক্রিয়াটা যদি দেখি আর ইকাল টু mg cos থিটা প্লাস এফ সাইন থিটা। কেন? আর ইকাল টু এটা। আবার এই রেখাটাকে যদি আমি কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে এফ cos থিটা প্লাস এফ ঘর্ষণ বল, আর এই বরাবর ঘর্ষণ বলও কাজ করে, বস্তুটি এই বরাবর যদি নামতে চায় ঘর্ষণ বল এই বরাবর কাজ করবে, আর ঠিক আছে mg সাইন থিটা। এফ ইকাল টু যেটা দাঁড়িয়ে গেল mg সাইন থিটা মাইনাস এফ cos থিটা। এই এম মানে কি? মিউ আর। এম মানে হচ্ছে মিউ আর, আমার পাশে লিখে দাও, এফ হচ্ছে মিউ আর। কেমন? এবার মিউ আর পেয়ে গেলাম, আর মানে এটা, তাহলে বসিয়ে দিই মিউ ইকাল টু mg cos থিটা প্লাস এফ সাইন থিটা। দিস ইজ mg সাইন থিটা মাইনাস এফ cos থিটা। ওকে, এবার দেখো আমি এফগুলোকে যদি আমি কমন নিই, এফ যদি কমন নিই তাহলে আমার পড়ে রইল মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা। এখানে আছে, যদি এখানে চলে আসি প্লাস cos থিটা। ওকে, আমি এফগুলোকে একদিকে করলাম, আর এমজি আছে, এমজি আছে ইকুয়াল টু এমজি আমরা সাইন থিটা, আর এটা যদি নিয়ে যায় তাহলে মাইনাস মিউ cos থিটা এরকম। সুতরাং এফ ইকুয়াল টু আমরা কী পেলাম? এফ ইকুয়াল টু পেলাম mg সাইন থিটা মাইনাস মিউ cos থিটা ডিভাইডেড বাই মিউ সাইন থিটা প্লাস cos থিটা। এম মানে কি? এম ওমেগা স্কোয়ার আর, which is mg sin theta mu cos theta divided by mu sin theta plus cos theta। তাহলে এম এম কেটে গেল, দিস ইজ ওমেগা ইকাল টু জি বাই আর, আরটা নিচে নামিয়ে দিলাম, পুরোটার উপর রুট ওভার চালিয়ে দিলাম, দিস ইজ দ্য সাইন থিটা মাইনাস মিউ cos থিটা ডিভাইডেড বাই মিউ সাইন থিটা প্লাস cos থিটা। এই হচ্ছে, যদি ওই ফানেলটি এই কৌণিক ওমেগা নিয়ে চলে, রুট ওভার জি আর সাইন থিটা মাইনাস মিউ cos থিটা প্লাস মিউ সাইন থিটা, এই কৌণিক বেগ নিয়ে যদি এই ফানেলটি আবর্তন করে, তাহলে ফানেলে রক্ষিত এই এম ভরের বস্তুটি স্থির অবস্থায় থেকে এর গায়ে লেগে থেকে এর সঙ্গে ওমেগা কৌণিক বেগে আরকে ব্যাসার্ধ করে আবর্তন করে। এই ব্যাসার্ধ পদ হচ্ছে আর, আরকে ব্যাসার্ধ করে এইভাবে আবর্তন করে।
কোনো প্রবলেম হবে না। যদি এর থেকে কম করে আবর্তন করে, ওমেগা থেকে যদি কমে যায়, তাহলে বস্তুটি mg sin থিটা বলের কারণে আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে। কেমন? নেক্সট প্রবলেম ভীষণ ইন্টারেস্টিং, এটা নিটের জন্য ভীষণ প্রয়োজন হয়, নিটে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। নেক্সট প্রবলেম 5 নম্বর প্রবলেম। আমরা এই একটা টেবিল অঙ্কন করলাম। এখানে একটা এই টেবিলটি ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, আর এম ভরে একটা বস্তু আর কে ব্যাসার্ধ করে বৃত্তপথে ঘুরছে। এম ভরের একটা বস্তু আর ওয়ানকে ব্যাসার্ধ করে বৃত্তপথে আবর্তন করছে। ওকে, কেন আবর্তন করছে না, টেবিলটি যেহেতু ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, তাই এম ভরের বস্তুটি ওকে কেন্দ্র করে, টেবিলটিও ওকে কেন্দ্র করে, ওকে অক্ষ করে আবর্তন করছে, ফলে ওকে অক্ষ করে আর ওয়ানকে ব্যাসার্ধ করে এম ভরের বস্তুটিও আবর্তন করছে। প্রশ্ন হলো, যদি এই ব্যাসার্ধ R2 করি, তাহলে এই এম ভরের বস্তুটি কত ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তন করতে পারবে? ওকে, তাহলে এই ব্যাসার্ধ যদি আমি R2 করে দিই, এই ব্যাসার্ধকে বাড়িয়ে R2 করে দিই, তাহলে এই বস্তুটি কত কৌণিক বেগে আবর্তন করতে পারবে? তাহলে আমরা এটা আবর্তন করার বেসিক যে ফর্মুলা, যে এই যে আবর্তন করছে মানে এদিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে এম ওমেগা স্কোয়ার আর, বস্তু আর টেবিলের মধ্যে একটা ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বল কি সাপ্লাই করছে মিউ এমজি, এই ঘর্ষণ বলের জন্য এটা আবর্তন করতে পারছে R1 ব্যাসার্ধ করে, R1 ব্যাসার্ধ করে আর ব্যাসার্ধ আপাতত। তার মানে ওই টেবিলের উপরে এই যে বস্তুটি আবর্তন করছে, ক্লিয়ার করো, এদিকে আবর্তন করছে, এদিকে অপকেন্দ্র বল কি এম ওমেগা স্কোয়ার আর। তাহলে কেন আবর্তন করছে? কারণ টেবিলের সঙ্গে বস্তুর একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, এই ঘর্ষণ গুণাঙ্ক সাপ্লাই দিচ্ছে যে আপনি আর কে ব্যাসার্ধ করে আবর্তন করতে পারবেন, কারণ ঘর্ষণ বল এই অপকেন্দ্র বলকে সাপ্লাই দিচ্ছে। এখানে ঘর্ষণ বল কত মিউ আর কত এমজি, তার মানে মিউ এমজি ঘর্ষণ বল, কারণ বস্তুর ওজন হচ্ছে এমজি, তাহলে আরটা কত হবে আর ইকাল টু এমজি, ঘর্ষণ বল ইকাল টু মিউ আর, তাহলে মিউ এমজি। তাহলে কখন আবর্তন করতে পারবেন? মিউ এমজি ঘর্ষণ বল যখন অপকেন্দ্র বলকে সাপ্লাই দেবে। এম কেটে গেল, তার মানে ওমেগা ইকাল টু √g বাই আর, তাহলে ওমেগা প্রপোর্শনাল টু 1/r, জি তো কনস্ট্যান্ট, তাহলে আর যত কম হবে ওমেগা তত বাড়বে। এখন তাহলে ওমেগা 1 প্রপোর্শনাল টু √1/r1। এখন এই ব্যাসার্ধটাকে বাড়িয়ে আমি R2 করে দিলাম। এইবার প্রশ্ন করলাম যে এই বস্তুটি কত ওমেগা 2 কত কৌণিক বেগে আবর্তন করতে পারবে, ব্যাসার্ধটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ব্যাসার্ধ বাড়লেও ঘর্ষণ বল তুমি বাড়াতে পারবে না, কারণ ঘর্ষণ বল মিউ এমজি থাকবে। ঘর্ষণ বল তুমি যদি বাড়াতে পারছো না, তাই তোমার অপকেন্দ্র বল এটাই ফিক্সড, এই অপকেন্দ্র বলই সে ঘুরতে হবে। এর থেকে বেশি অপকেন্দ্র বলে যদি ঘুরতে চাও তা ছিটকে পড়ে যাবে, কারণ ঘর্ষণ বল তোমাকে সাপ্লাই দিতে পারবে না। তো অতএব R2 পথে যদি তুমি ঘুরতে চাও, তোমার ফর্মুলা হবে ওমেগা 2 প্রপোর্শনাল টু 1/√r, কেমন? কারণ সেই একই ফর্মুলা ফেললে এটাই আসবে, তার মানে ওমেগা 1/ω2 ইকাল টু √r2/r1। তাহলে তুমি কত বেগে ঘুরতে চাও? ওমেগা 2 বেগে, তাহলে ওমেগা 1 √r1/r। ওকে, তুমি এই বেগে আবর্তন করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি বস্তুর ভরকে ডবল করি, তাহলে কৌণিক বেগের মান কত হবে? কৌণিক বেগ ব্যাসার্ধের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে না। তাই মাসকে তুমি যদি ডবল করো, বস্তুর ভরকে ডবল করলেও কৌণিক বেগের কোনো পরিবর্তন হবে না। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টার্ম। বস্তুর
ভরের উপর কৌণিক বেগ নির্ভর করে না। ওকে, তাই বস্তুর ভরকে তুমি দ্বিগুণ করো বা চারগুণ করো, কৌণিক বেগের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ব্যাস, আজকের এই পর্যন্ত।